Let's talk. কিন্তু সিনেমার এই যে জার্নিটা, এই যে সিনেমার যে আমি বলছিলাম যে জায়গা থেকে হয়তো শুরুর দিকে ওই জিদ্দা আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে গেছিল, বা আমি অনেক জায়গায় গেছিলাম, অনেক প্রডিউসারের কাছে গিয়েছিলাম, অনেক মানে কলকাতাতে, তারা তোমার সাথে আমার সাথে কথা তারা আমার দিকে তাকাতোও না। আমি কিন্তু টেলিভিশনে তখন ভালো কাজ করছি, সবাই জানে টিভিতে, আমাদের শোতে এসে তারা তাদের সিনেমা প্রমোট করে গেছে। আচ্ছা, আমি যখন আমার গল্প বলছি বা বলছি যে আই ওয়ান্ট টু ওয়ার্ক, আই ওয়ান্ট টু মেক ফিল্মস বা সিনেমা বানাতে চাই, তখন হয়তো তারা পাত্তাই দিচ্ছে না, দেখছেই না। কিন্তু যে মানুষটা আমার জীবনে এসেছে, বলবো ভগবানের মতন, যেই কারণে আমি বললাম যে আমি ওদের ওই প্রথম দিকে মুম্বাইতে কাজ হয়নি, রাজকুমারী পেয়েছি, ঠিক সেরকম অতনু রায়চৌধুরীকে পেয়েছি, যিনি মানে মানে সিনেমার একজন অন্ধ ভক্ত। মানে উনি নিজে একজন প্রফেশনাল লয়ার, নিজের ল ফার্ম আছে, কিন্তু উনি আমার ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমোতে যাওয়া পর্যন্ত উনি সিনেমা নিয়েই ভাবেন, সিনেমার মধ্যেই থাকেন, সিনেমায় ওনার জীবনের সব কিছু। তো ওই বারুইপুর শো হাউস বলে যে সিনেমা হল আছে, উনি ওই বারুইপুর ওটা ওনাদেরই সিনেমা হল। তো ওনার সাথে আবার সাক্ষাৎ হয় এই সারেগাপা সূত্র ধরেই। আচ্ছা আচ্ছা। তো আমরা তো সবাইকে ইনভাইট করি, তো ইনভাইট করেছিলাম আমার অন্যতম প্রিয় একজন পরিচালক বাংলায়, শিবপ্রসাদকে, নন্দিতা রয়কে এবং অতনু রায়চৌধুরীকে। তো অতনুদা তখন জিজ্ঞেস করে তুমি কি, কারণ জানতেন যে ইয়ে করি। তো উনি, আমার মনে আছে আমাদের NT1 স্টুডিওতে এক বিকেলবেলায়, তখন উনি প্রাক্তনে শ্যুট করছেন, ভেতরে প্রাক্তনের সেট লাগানো, ঋতুপর্ণা, সাবিত্রী দেবী, সমিতি চট্টোপাধ্যায় সব ভেতরে শুটিং হচ্ছে, বাইরে উনি বসে আছেন। তো শিবু এলো, কার্ড ইনভাইট করলাম, তো বাইরে ছিলেন, দাদা দাঁড়িয়েছিলেন, অতনুদা দাঁড়িয়েছিলেন। তো আলাপ হলো, বললো যে যোগাযোগ করো পরে। তো পরে যোগাযোগ করলাম, বললেন তুমি কি করতে? না, আমি ছবি করতে চাই। তো তারপরে ওই টিভির কাজ করতে হতে যেমন হয়, গল্প লিখছি, কিন্তু আমি আলাদা করে যোগাযোগ করতে পারিনি, আলাদা করে যোগাযোগ করা হয়ে ওঠেনি। আমার মনে হচ্ছিল যখন সুযোগ আসবে আমি করব। গল্প লেখা চলছে। তো একদিন জি বাংলারই একটি অনুষ্ঠানে উনি আসেন, আমার পাশে খাওয়া, রাত্রে ডিনার নিচ্ছি, উনি পাশে দাঁড়িয়ে আছেন, উনি তো লম্বা ভীষণ। তো হট করে বলেন তোমার দ্বারা সিনেমা হবে না। আমি দেখলাম আমার দিকে, তুমি টিভি বানাবে, টিভিরই কাজ, তুমি টেলিভিশন শোই বানাবে। মানে খুব সম্মানের সাথেই বলেছে, মানে টেলিভিশন শো বানাবে মানে টেলিভিশনকে ছোট করা নয়, কিন্তু তুমি আর সিনেমা বানাবে না, তুমি টেলিভিশন শোই বানাবে, তাই তো? আমি বললাম না, আমি সিনেমাও বানাবো। তো আমি তারপরের সপ্তাহেই আমি ওনার কাছে গেলাম। উনি বলেন, একটা গল্প দিয়ে গেলাম যে আমি একটা গল্প এরকম লিখেছি। ওনাকে কয়েকটা লাইন শোনা, 2 পাতার মতন গল্পটা ছিল, 1 পাতা শোনাতে উনি থামিয়ে দিলেন। আচ্ছা। বললেন যে তুমি বেলা শেষে দেখেছো? বললাম হ্যাঁ। তো উনি আবার উঠলেন, উঠে ওনার বাড়িতে একটা ড্রয়ার আছে যেখানে প্রচুর সিনেমার, ওনার বাড়িতে প্রচুর কালেকশনস আছে। তো উনি ড্রয়ার থেকে বেলা শেষে একটা DVD দিলেন, বলে আবার দেখে তুমি, আমি যে ধরনের সিনেমা বানাই, আমি যে ধরনের সিনেমায় বিশ্বাসী, যে ধরনের সিনেমা আমি সাধারণ মানুষ দেখে, সেরকম সিনেমা আমি করতে চাই, যেটা বাস্তবের সাথে যোগ আছে। তো আমি বাড়িতে এসে বেলা শেষে দেখলাম, তখন আমি বুঝলাম এই যে আমি এতদিন ধরে যে অনুষ্ঠানগুলো করি, যে মানুষ দেখে, আমাদের যে দর্শক, সাধারণ মানুষ, আমাদের মা বাবা, আত্মীয় স্বজন, বাড়ির ছোটরা বড়রা সবাই মিলে তো দেখে। তো গল্প কিন্তু সেই পারিবারিক গল্প হওয়া উচিত। আমি যে বলেছিলাম বিমল রায়ের কথা, আমি যে বলেছিলাম গুরু দত্তের কথা, তপন সিনহার কথা, তরুণ মজুমদার, দীনেন গুপ্ত, পারিবারিক সিনেমা, ফ্যামিলি ফিল্ম, মানে এমন একটা গল্প যেটা সবাই মিলে দেখে, এনজয় করে, একসাথে বসে দেখে। তখন আমি ভাবলাম যে কি নিয়ে যাওয়া যায় ওনার কাছে তো কিছু রেডি নেই, এমন কিছু, সবই একটু কমার্শিয়াল, মানে কমার্শিয়াল। কেন, আপনি তো ওটার স্ক্রিপ্টটা বানাচ্ছিলেন তখন? তখন আমার টরিকের গল্প রেডি ছিল না, অন্য ছিল, যেটা আমি ওনাকে শুনিয়েছিলাম। ওকে ওকে ওকে। তো ওনার সেটা, মানে উনি চেয়েছিলেন যে আমি আরেকটু বাস্তবিক, আরেকটু রিয়েলিস্টিক অ্যাপ্রোচের ছবি। আমাদের ভাবনাটার মধ্যে ছিল একটু
মানে বাস্তব এবং কিছুটা সিনেম্যাটিক Larger লিবার্টি, than লার্জার life, দ্যান হ্যাঁ, লাইফ, হ্যাঁ, সেই জায়গায় একটু সিনেম্যাটিক লিবার্টি নিয়ে যা করা যায় এরকম। তো সেই জন্য বেলা শেষে দিয়েছিলেন উনি। আচ্ছা। আমার কাছে মনে হচ্ছিল এটাও একটা পাঠ্যপুস্তক কিন্তু বেলা শেষে। তো বাড়িতে এসে বললাম কি করা যায় কি করা যায় কি করা যায়। তো আমি নর্মালি ওই বাবা তুমি সকালবেলায় বাজারে যাবে না, এসি সবসময় চালাবে না, ঠান্ডা লেগে যাবে, ঠান্ডার সময় মাফলার পরবে, টুপি পরবে, সোয়েটার পরবে। আর বাবা করতে চায় না, ঘরের মধ্যে আছে কেন মাফলার পরবে, কেন টুপি পরবে না, তোমাকে পরতেই হবে, ওষুধটা খেয়েছো, সবসময় আমি শাসন করি। তো বাবা আমাকে বলে তুই এত শাসন করিস, ছোটবেলায় তো তোদের এত শাসন করিনি, এত শাসন করিস কেন, মনে হচ্ছে জেলের মধ্যে রয়েছে, বেঁধে রেখেছিস মনে হচ্ছে। আমার একদিন মনে হলো যাচ্ছে এটা থেকে তো গল্প হতে পারে। একটা ছেলে যে ওভার পসেসিভ, যে বাবাকে সবসময় শাসনের মধ্যে, কিন্তু ভালো ভালো, হ্যাঁ, বাবার ভালোর জন্যই করে, কিন্তু বাবার মনে হলো যে আমাকে তো বেঁধে রাখছে। তো সেইখান থেকে আমাদের টনিকের গল্পের বীজ জন্ম নেয়। সেখান থেকে আমরা টনিকের যে বেসিক গল্প ছিল, যে ছেলে তার নিজের ম্যারেজ অ্যানিভার্সারি পালন করেছে বিদেশে, আর বাবা মায়ের ম্যারেজ অ্যানিভার্সারি 50 বছরের পালন করে বাড়ির ছাদে। তো বাবার এতে খুব অভিমান হয়। বাবা বলে যে, বাবা মাকে দুঃখ করে রাত্রিবেলায় বলে ছেলেকে মানুষ করলাম, পড়ালাম, শেখালাম, আজকে সে এত প্রতিষ্ঠিত হয়েছে, বড় ইঞ্জিনিয়ার হয়েছে, বড় বড় বাড়ি বানায়, নিজের জন্য সে বিদেশে গিয়ে সেলিব্রেট করতে হয় ম্যারেজ অ্যানিভার্সারি, আমাদের জন্য বাড়ির ছাদ, আমি আমার ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেট করবো সব থেকে উপরে। তো সেখান থেকে বাবা ডিসিশন নেয় যে আমি আমার ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেট করব অনেক উঁচুতে। তো সেখান থেকে ঠিক করে যে আইফেল টাওয়ার কি হতে পারে, এই টনিকের আবির্ভাব হয়, যে দেখাবে এই মানুষ বয়স্ক, এই যে একজন বৃদ্ধ মানুষ বা বয়স্ক মানুষের মনের ইচ্ছে যে এই বয়সে সে যে প্রকাশ করতে পারে, সেখান থেকে টনিকের জন্ম হয়। এবং এই পুরো গল্পটা বিস্তার এবং বেসিক জামটা থেকে বিস্তার ডেভেলপ করা অতনু রায়চৌধুরী, শুভদীপ, আমরা তিনজন মিলে করি। এবং অতনুদা প্রথমে ঠিক করে যে গল্প শুনে যে এইটা দেব এবং পরান্দা করবে, যদি দেব আর পরান্দা করে তাহলেই আমি গল্পটা করব। তার আগে আমি দেবের কাছে অন্য গল্প নিয়ে গিয়েছিলাম, কিন্তু গল্প শুনেও সেম দেব বলেছিল যে আমি এই ধরনের ছবি, এই ছবি না, মানে আমার আগের যে গল্প যে আমি করতে চাই না, আমি অন্য ধরনের গল্প করতে চাই। তো দুবার রিজেকশন হয়েছিল, দুবার আমি গেছিলাম, দুবার রিজেকশন হয়েছিল। কিন্তু দেব খুব ভালো মানুষ এবং ও আমাকে যথাযথ যুক্তি দিয়ে বলেছিল, কিন্তু গল্প আসছিল না। অতনুদা বললো দেব আর পরান্দা করলে আমি গল্পটা করবো, আর আমরা গল্পটা ডেভেলপ করেছিলাম। এবং অতনুদা প্রতি মুহূর্তে গাইড করেছিলেন একজন শিক্ষক হিসাবে। আমি যেই শুনলাম দেব করবে, আমি তো হয়ে গেল আমার হ্যাট্রিক, দেব করবে না হ্যাট্রিক, যে এবার আবার না শুনবো। আমি অতনুদাকে ভয় ভয় বললাম যে দাদা, মানে আগেরবার এরকম দুবার এরকম হয়েছে, এবার তো হ্যাট্রিক হয়ে যাবে। তো বললো ঠিক আছে, আমি কথা বলবো দেবের সাথে। তখন উনি সাজবাতি করছেন দেবের সাথে, লীনাদির ছবি, লীনা গঙ্গোপাধ্যায় সাজবাতি করছেন। তো এক রাত্রে দেব এলো অতনুদার চেম্বারে। অতনুদা সেই চেম্বারটাকে বলে আতুর ঘর, যেখানে অনেক ভালো ভালো ছবির জন্ম হয়েছে। তো অতনুদা যে বাড়িটা থাকে, সেই বাড়িটার নাম্বার 74 হিন্দুস্তান পার্ক। ওই 74 মানে যেখানে 74.5 বলে যে সিনেমাটা হয়েছিল, ওইখানে। তো ওই ঘরের মধ্যে তো দেব এলো একদিন রাত্রিবেলায়, অতনুদা ছিলেন, আমি ওই কয়েক পাতা লেখা সেটা আমি পড়লাম। দেব বলে গল্পটা করবো, এই গল্পটা করব। তো ব্যাস ওটা শুরু। তারপরে পরান্দাকে যখন শোনানো হয়েছিল সেটা অন্য আরেকটা গল্প। পরান্দা বলছে আমি করবো না, তুমি আমাকে আকাশ উঠিয়ে দেবে, পাহাড়ের ওপর ওঠাবে, নদীর মধ্যে ই করবে, এই বয়সে আমাকে আমি করবো না। তো কিন্তু পরান্দার সাথে আমার আগে থেকে পূর্ব পরিচয় ছিল, পরান্দাকে জড়িয়ে ধরে বাবার মতন বলা যায় না, বাবা করতেই হবে। তো ফলে পরান্দার সাথে সেটা অন্যরকম গল্প, কিন্তু টনিকের জন্মভাবেই হয়। এবং তারপরে আমাদের ধীরে ধীরে টনিক হয়েছে, প্রজাপতি হয়েছে, প্রধান হয়েছে। একজন ভালো শিক্ষক, একজন ভালো যে আমাকে গাইড করেন সবসময় প্রতি মুহূর্তে,
সেটা গল্প নির্বাচন হোক, সেটা চিত্রনাট্যতে হোক, সেটা সব মানে মানে কাস্টিং হোক, সেটা ডেফিনেটলি অতনু রায়চৌধুরী। এবং দেবেরও অনেক ভূমিকা থাকে। দেব সবসময়, দেব ইজ আ ভেরি, মানে দেব খুব ভালো মানুষ, টিম ম্যান।